মাঝারি খামারিরা যেই জিনিসটা সবচেয়ে প্রথম ভুলটা করে, জাত নির্বাচনে ভুল করে, এবং এই গরুটার খাদ্য কি লাগবে সেটা উনি জানে না। উনি জানে কোনটা, যে গরুকে দানাদার আমি মার্কেট থেকে কিনতে পারবো, বস্তা বস্তা দানাদার পাওয়া যায়, আমি হয়তো রেডি দানাদার কিনে আনবো বা আয়না বাড়িতে মিক্স করে নিব, দানাদার 2 কেজি 3 কেজি 5 কেজি করে খাওয়াবো, গরু পালবো, তাতে করে আমার লাভ হবে। আসলে বিষয়টা এরকম না। গরু পালতে হলে আপনাকে প্রথমে ঘাসের ব্যবস্থা করতে হবে। একটা গরু কি পরিমাণ ঘাস লাগে সেটা আপনাকে জানতে হবে। সেটা আপনি জানবেন কোথায়? আমরা যারা ঘাসের বিজনেস করি, আমরা আমাদের মতো করে কথা বলবো ঘাসের কাটিং বিক্রি করার জন্য, কিন্তু আপনি আমাদের কথা শুনবেন না। আপনার যেই উপজেলায় আপনার বাসা হোক, যেই জেলায় আপনার বাসা হোক, প্রত্যেকটা উপজেলায় প্রাণী সম্পদের অফিস আছে। আপনি প্রাণী সম্পদ অফিসে চলে যাবেন, যা জিজ্ঞাসা করবেন যে স্যার, আমার 10টা গরু পালতেছি, আমার কি পরিমাণ ঘাস লাগবে, কি পরিমাণ জমি লাগবে। উনি আপনাদেরকে হিসাব দিয়ে দিবে যে একটা গরুর জন্য কি পরিমাণ জমিতে ঘাসের প্রয়োজন হয়। তো আমিও আপনাদেরকে বলে দেই, আপনারা ওনাদের কথার সাথে মিলিয়ে নেবেন যে কথাটা ঠিক আছে কিনা। এখন বর্তমানে উন্নত জাতের অনেক ঘাস আছে, যেমন যারা সবচেয়ে বেশি ফলন হয়। তো যারাটা দিয়ে আমি বুঝাই, একটা মাঝারি সাইজের গরু, যেই গরুটা আপনার 400 থেকে 500 কেজি বডি ওয়েট হবে। 500 কেজি মানে আপনার মনে করেন যে 5 থেকে 6 মণ মাংস হবে, এটা মাঝারি সাইজের গরু। এই 5 থেকে 6 মণ মাংস হবে এরকম একটা গরু পালতে হলে বৎসরে আপনার 5 থেকে 6 শতক জমিতে জারা ঘাস করতে হবে, উচ্চ ফলনশীল ঘাস জারা ঘাস করতে হবে। আর যদি আপনার এর চাইতে বড় হয় গরু, তাহলে আরো জমির পরিমাণ বেশি লাগবে, 8 শতাংশ লাগবে, এটা বৎসরের হিসাব। তো আপনার যদি 50টা গরু থাকে, 40টা গরু থাকে, প্রতিটা গরুর জন্য অ্যাভারেজ মাঝারি সাইজের গরু যেহেতু, আপনি 6 শতাংশ জমি ঘাসের জন্য আপনি বরাদ্দ রাখবেন। যখন আপনার 6 শতাংশ জমি ঘাসের বরাদ্দ আছে, তখন সেই ঘাস দিয়ে আপনি গরু পালন করবেন, 0.5% দানাদার দিবেন, ইনশাল্লাহ আপনার গরু তৈরি হয়ে যাবে, আপনার লস হবে না। যখনই আপনার ঘাসের ঘাটতি পড়বে, তখন আপনার যাইতে হবে দানাদার, দানাদারের দিকে যাইতে হবে। দানাদারের 1 কেজি দানাদারের দাম হলো, বর্তমান বাজারে যদি ভালো দানাদার আপনি বাড়িতেও তৈরি করে নেন, 45 থেকে 48 টাকা দাম পড়ে। আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনাকে 37 টাকা 38 টাকায় দানাদার দিবে, ওইটা কোনো দানাদারের মাত্রাই পড়ে না। কম দামে কখনোই ভালো জিনিস পাওয়া সম্ভব না। আপনি বাড়িতে একটা ভালো দানাদার, ওই যে প্রাণী সম্পদ অফিসে যাবেন, সেইখান থেকে আপনি লিস্ট নিয়ে আসবেন যে স্যার, আমি দানা গরুকে কি কি খাওয়াবো। ওনারা যে লিস্টটা দিবে, ওই লিস্টের জিনিসটাই আপনি আপনার লোকাল বাজারে পাবেন। কারণ ওই প্রাণী সম্পদ অফিসার আপনাকে সেই লিস্টটাই দিবে যেটা আপনার বাজারে পাওয়া যায়। ওই জিনিসটা আপনি বাড়ির থেকে কিনে আইনা বাড়িতে মিক্স করে দেখবেন, 48 থেকে 45 48 টাকা আপনার পার কেজি পড়ে যাবে। তাহলে আপনি ওই দানাদারটা মিক্স করে নিজেই খাওয়াবেন। একটা গরুর ওজন যদি থাকে 100 কেজি, তাকে আপনি আধা কেজি দানাদার দিবেন। 200 কেজি একটা গরুকে 1 কেজি দানাদার দিবেন। এই পরিমাণটা আপনি কন্টিনিউ রাখবেন 500 কেজি পর্যন্ত, ইনশাল্লাহ আপনার লস হবে না। আর যদি আপনার ঘাসের ঘাটতি থাকে, তখন আপনি দানাদার বেশি খাওয়াবেন, আপনার যেই পরিমাণ খরচ হবে সেই পরিমাণে লাভ হবে না। আর আগে একটা খাবার ছিল, যে খাবারটা সস্তা ছিল, এখন ওই খাবারটা অনেক দামি হয়ে গেছে, সেটা হলো ইউএমএস, মোলাসিস করে যেটা খাওয়ানো হয়। আগে খড়টা ছিল উচ্ছিষ্ট মানুষের, যেটা নাকি জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করত। প্রাণী সম্পদ থেকে সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, ইউরিয়া মোলাসিস দিয়ে মিক্স করে আপনি গরুকে খাওয়াবেন, গরু হৃষ্টপুষ্ট হবে। কিন্তু এখন ইউরিয়া মোলাসিসটাও অনেক দাম পড়ে যায়, ঘাসের চাইতে অনেক বেশি দাম পড়ে যায়। তো যার জন্য আপনি পর্যাপ্ত ঘাস করবেন। আর লসের আরেকটা কারণ হলো জাত নির্বাচন। আপনি মাঝারি মানের খামারি, আপনি কখনোই বড় গরু আপনি পালন করবেন না। বড় গরু যদি আপনি পালন করেন, 500 কেজির উপরে যদি গরু পালন করেন, সেই গরুর যে খাদ্য চাহিদা, সেখানে কিন্তু আপনি 0.5% দিয়ে গরু পালতে পারবেন না, গরু হৃষ্টপুষ্ট হবে না। গরু তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য মিনিমাম 1% দানাদার লাগে। তো আপনি কি বাজিত ভাই এটার সাথে একমত? একমত। তো 500 কেজির পরে যখন আপনি চলে যাবেন, তখন আপনার খরচটা অনেক বেশি বাইরে যাবে। আর আপনার এলাকায় ওই বড় গরুর দাম আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এলাকায় যে ব্যাপারী আছে আপনার কাছ থেকে কিনবে কিনা, বা আপনার এলাকায় যে হাট আছে সেই হাটে আপনি বড় গরু বিক্রি করতে পারবেন কিনা।
যদি বড় গরু বিক্রি করতে পারেন তখনই আপনি বড় গরু করবেন। বা কেউ যদি আপনার কাছ থেকে বড় গরু চায় যে আমাকে 6 মাস পরে একটা বড় গরু দিও, তার জন্য আপনি বড় গরু তৈরি করে দিলেন, তাহলে আপনার লস হবে না। কিন্তু আপনি যদি শখের বসে 50টা গরুর মাঝখানে 10টা বড় গরু করে ফেলছেন, 10টা বড় গরু আপনি পালতেছেন, আপনার যদি বিক্রির ব্যবস্থা না থাকে নির্ঘাত আপনার লস হবে। এই লস আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। কেন? ছোট গরু পালার খরচ একরকম, বড় গরু পালার খরচ আর একরকম। এবং বড় গরু সব জায়গায় বিক্রিও হয় না। আর বড় গরুর ক্রেতাও বাজারে সীমিত। বাজারে আপনি হাটে নিবেন, ব্যাপারীও সীমিত। যেই সমস্ত ব্যাপারীরা বড় গরু কিনে, দেখবেন যে আপনার হাটে যদি 200 ব্যাপারী থাকে, এর ভিতরে 5 জন ব্যাপারী বড় গরু কিনে। ওই 5 জনের কিন্তু আবার একটা সিন্ডিকেট আছে, এই দামের বেশি তারা কিনবে না। আপনি পড়ে যাবেন বিপদে। আপনি চিন্তা করবেন যে না, গরুটা আমি ঢাকায় নিয়ে যাই। ঢাকায় আনছেন তো আরও বিপদে পড়ছেন। আবার ঢাকায় আনার পরে আরেকটা বিপদের সম্মুখীন হয়। হাটে আসার পরে দেখা যায় যে একটা গরুর দাম একজনে 6 লাখ টাকা বলছে, তার কিন্তু লাভ হইতেছে। সে চিন্তা করতেছে না, আমি 6 লাখ টাকায় বিক্রি করব না, সে বসে থাকে। কিন্তু শেষ বাজারে ওই 6 লাখ টাকার গরু 4 লাখ টাকায় বিক্রি করতে হয়। আপনি বাজারে আসছেন, ঢাকায় আসছেন, প্রথমে আপনি হাটে নামার সাথে সাথে 1 থেকে 2 দিনের ভিতরে আপনি যে দামটা পাবেন, মনে করবেন যে এটাই সর্বোচ্চ দাম, ওই দামে আপনি গরু বিক্রি করে দিবেন। 1 থেকে 2 দিনের ভিতরে যদি আপনি গরু না বিক্রি করেন, কখনোই এরপরে আর এর চেয়ে বেশি দামে গরু বিক্রি করতে পারবেন না। কেননা শেষ বাজারটা, লাস্টের যেই 1 থেকে 2 দিন থাকে, ওই 2 দিনের বাজারটা হলো একটা রিক্সি বাজার। আপনি রিক্সে কেন যাবেন? মিনিমাম প্রফিটে আপনি মাল বিক্রি করে বের হয়ে যান। আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। আপনারা যারা ধরেন দানাদার খাবারের এটা চাচ্ছেন, যে যার উপজেলা দূরে, যদি তার হাতে মোবাইল থাকে, তা মোবাইলে আপনারা লিখবেন agriculturenews24.com। agriculturenews24.com, এইখানে কিন্তু আমার একটা অনলাইন পত্রিকা আছে। এই দেখুন, এখানে এখানে আছে যে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধির জন্য কম খরচে দানাদার খাদ্যের তালিকা। এই শিরোনামে মূলত আমার এই লেখাটা আছে। এখানে আসলে আমি এখানে বাংলাদেশে আসলে অনেক মানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানের আমি অনেকগুলো দানাদার খাবারের লিস্ট আমি তালিকা দিয়ে দিয়েছি। যেভাবে আপনি বাছুরে কেমন দানাদার হবে, ষাঁড়ের কেমন দানাদার হবে, গাভীরে কেমন দানাদার হবে, তারপরে নর্মাল সময় কেমন দানাদার হবে, 2 মাস আগে গিয়ে দানাদারটা কেমন বাড়াতে হবে, সেগুলো সব সহ কিন্তু আমি এখানে দানাদার খাদ্যের সুন্দর তালিকা দিয়েছি। এবং আপনারা আমার এই agriculturenews24.com এইখানে লেখাগুলো আপনারা দেখবেন। এখানে প্রতিদিন সরকারের যে মানে মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষির যে নিউজগুলো হয়, সরকারি কার্যক্রমগুলো হয়, এগুলো আমাদের এখানে আপলোড করা হয়। পাশাপাশি হচ্ছে আমি কিছু গবেষণাধর্মী আমার যে লেখাগুলো আছে, আমি এগুলো কিন্তু এখানে গবেষণা করে করে আমি লেখাগুলো এখানে দেই। আবারও বলছি, আমার পত্রিকাটার নাম agriculturenews24.com। সবই আমার এগ্রিকালচার, খালি ওইটা হলো agriculture24 যোগ করা .com-এ। এখন যে আমার যে খামারি ভাইরা আছেন, মাঝারি খামার 30-40টা গরু লালন পালন করে, ম্যাক্সিমাম বছর শেষে দেওয়া যায় 10টা থেকে যায়। জি, ঠিক আছে, 10টা থেকে যায় অতি আমি ঠিক আছে, আপনিও দেখেছেন যে 10টা 12টা করে থেকে যায়, কারণ 18টা থেকে যায়, 10-12টা বিক্রি হয়। হ্যাঁ, কিছু কিছু খামারি আছে তাদের সবগুলো বিক্রি হয়ে যায়। সেটা বাংলাদেশে হাতে হাতে গুনে 3-4 জন, বা এরকম 3-4 জন বললে হবে, 3-4%, শতকরা 3-4%। না বাজিদ ভাই, আপনার সাথে আমি এই বিষয়ে দ্বিমত পোষণ করি। হুম, যারা অতি লাভের আশা করে, অতি লাভের আশা করে, যাদের লোভ থাকে, তাদের গরু থেকে যায়। যারা লোভ করে না, তারা কোরবানি ঈদের 2 দিন আগে গরু বিক্রি করে বাড়ি চলে যায়। এই বৎসর আমার সাথে যোগাযোগ ছিল 10 থেকে 12 জন খামারির, যারা প্রত্যেকেই ঢাকার বাইরে গরু লালন পালন করে, ঢাকাতে গরু নিয়ে আসছে। সবাইকে আমি একটা মেসেজ দিছি যে আপনারা ডে 1 থেকে গরু বিক্রি করে দেন। কারণ আপনি খেয়াল করবেন, এই বছরের ঈদটা হয়েছে বৃহস্পতিবারে। সবচেয়েতে তুলনামূলক প্রতিদিনের গরু বিক্রির যে হার, উল্লেখযোগ্য একটা হার গরু বিক্রি হয়ে গেছে কিন্তু আগের শুক্রবারে, জি যেটা নাকি কখনোই হয় নাই। জি প্রায় 7 দিন আগে বা 6 দিন আগে ভালো একটা গরু বিক্রি হয়েছে। ঢাকা শহরে, বিভিন্ন জেলা শহরে এবং গ্রামগঞ্জেও ঈদের 1 সপ্তাহ আগে যে শুক্রবারটা ছিল, সেই শুক্রবারে প্রচুর গরু বেচা কিনা হয়েছে, শনিবারে প্রচুর বেচা কিনা হয়েছে।
ওই যে গরুটা বেচা কিনা হয়েছে এই 2 দিনে প্রায় 20 থেকে 25% গরু বেচা কিনা হয়ে গেছে। তাহলে তারপরে যেই সময়টা থাকে, মানুষ আস্তে 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 একটা দুইটা 5টা করে গরু বিক্রি হয়েছে, মানুষ কিনে নিছে, গরু কিন্তু বিক্রি হয়েছে। এবং আমার সাথে যারা যোগাযোগ ছিল, যাদের সবাইকে আমি বলছি যে আপনারা শুক্রবারে আসছে, আপনারা গরু বিক্রি করে দেন, বাজারে কাস্টমার আসলে গরু বিক্রি করে দিবেন। এবং প্রত্যেকটা লোক, এই 11 জন লোক আমার সাথে যোগাযোগ রাখছে, এবং অনেককে আমি ঘাসের সাপ্লাইও এখান থেকে দিছি, যারা আমার কথা মতো গ্রামে ঘাস দিয়ে গরু পালে, আমার এখান থেকে তাদেরকে আমি হাটেও ঘাসের সাপ্লাই দিছি, যে তার গরুটা যেন ঘাস খায়া টিকা থাকে। তো এই 11 জনের ভিতরে শুধু একজনের 3টা গরু থাইকা গেছে, আর বাকি 10 জনের 100% গরু বিক্রি করে তারা চলে গেছে, এবং তারা কিন্তু গরুর সংখ্যায় কম আনে নাই। সেই যে আমাদের যে মাঝারি খামারিরা আছে, জি তারা ধরেন দানাদার খাবারের প্রতি নির্ভরশীল, ঘাস চাষ কম, তারপরে তাদের প্রশিক্ষণে দুর্বলতা আছে। এরপরে যে জিনিসটা আপনি বলছেন যে লোভ, এই লোভটা তাদের, লোভের মাত্রাটা কেমন একটু কি আমাকে বুঝা বলবেন? তো ধরেন একটা গরুতে 10,000 টাকা লাভ করলে কিন্তু ভালোই লাভ হয়, নাকি তারা 10,000 টাকা চায়, নাকি তারা 60,000 টাকা চায়, না 1,00,000 টাকা না, চায়? আসলে আমি তাদের মাঝারি যেই খামারিরা আছে, আমি তাদেরকে এটা লোভের চাইতে আমি মনে করি যে তাদের জ্ঞানের অভাব। লোভটা কম, জ্ঞানের অভাব। যে আপনি ঢাকায় একটা গরু নিয়ে আসছেন, আপনার যেমন আপনার অনেক লোক আছে ঢাকাতে যারা 5-7 দিন আগে গরু কিনে। একটা ভুল কনসেপ্ট আছে, মানুষ 2 দিন আগে 1 দিন আগে ঢাকাতে গরু কিন্তু না। যারা কোরবানি দেয়, মনের থেকে কোরবানি দেয়, তারা কিন্তু কষ্ট করে হলেও 4-5 দিন আগে গরুটা নিয়ে আসে, বা অন্তত 3 দিন আগে নিয়ে আসে। যে কি, যার জায়গার ব্যবস্থা আছে, যে গরুটা আমার সামনে থাকবে, একবেলা পানি খাওয়াবো, একটু ঘাস দিব, বাচ্চারা দেখবে, এটা একটা মনের ব্যাপার। তো এই গরুগুলা মানুষ যখন প্রথম হাটে যায়, একটু ঝামেলা কম থাকে, লোকজন কম থাকে, বাচ্চা কাচ্চাও নিয়ে যায়, তখন দেখা যায় কি বাচ্চা কাচ্চার পছন্দ বা পরিবারের পছন্দের কারণে সে 2,000 টাকা বেশি দিয়ে কিন্তু একটা গরু নিয়ে আসে। আর ব্যাপারীরা মনে করে যে মনে হয় দাম আরো বেশি পাবো, মনে হয় দাম আরো বেশি পাবো, এটা চিন্তা করতে গিয়েই দেখা গেছে ব্যাপারীরা ম্যাক্সিমাম আটকে যায় লাস্টে। আবার আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই সমস্ত খামারিদেরকে, সেটা হলো আমরা 2025 এবং 2026 থেকে কি শিক্ষা নিলাম, এটার উপরে একটা আমরা প্রোগ্রাম করা আসলে যেতে পারে। ওইটা একটা প্রোগ্রাম করবো। আমি হ্যাঁ তার সাথে একটু অ্যাড করতে চাবো, মাঝারি খামারিদের খারাপ করার পিছনে আরেকটা বড় কারণ আছে। যেমন আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন বা অন্য ট্রেডার আছেন, তাদের এত মূলধন আছে 30 লাখ। আমরা 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা এদেরকে আমরা মাঝারি খামারি বলি। তো দেখা গেলো 30 লাখ বা 40-50 লাখ টাকা আছে নিজের টাকা, মানে পাশাপাশি পরিবার থেকে নিক বা কিছু ব্যাংক লোন টোন করুক, করে দেখা গেলো 40 লাখ টাকা দিয়ে এর ভিতরে তারা 30 লাখ টাকা বাদ খরচ করে ফেলা হচ্ছে ঘর নির্মাণে। এরপরে এসে যখন ঘর নির্মাণ করতে, যেমন এরকম একটা শেড, ভাই দেখেন উন্মুক্ত ফাঁকা জায়গা রেখেছে, তারা একটা বিশাল অঙ্ক টাকা কিন্তু এখানে শেড নির্মাণে বেঁচে গেছে। বাট এইখানে ভাই কটা 32টা গরু রাখা যায়, জি 32টা গরু রাখা যায়। তিনি হয়তো এই 32টা গরু রাখতে গিয়ে তিনি 30 লাখ টাকা বা 28 লাখ, 24 লাখ টাকা খরচ করে ফেলে। এরপরে যে তারপরে মূলধন সংকট, এরপরে গ্রাম্য সুদে তিনি টাকা নেন, অথবা কারো কাছ থেকে চড়া সুদে টাকা নেন, নিয়ে এরপরে তিনি আনেন গরু। গরুগুলো কেনার সময় আবার ভালো গরু কিনতে পারেন না, সেখানে তার ট্রেনিং বা অজ্ঞতা। তারপরে কি করবে, তার ভালো ঘাস থাকে না, তিনি পুরোপুরি তারে খাওয়া দেন দানাদার, তারপরে দেন অনেকে ব্রয়লার ফিড দ্রুত বৃদ্ধি করা। যেমন পাশের আশেপাশের খামারিরা বলে একটু ব্রয়লার ফিড দাও, দিলে দেখো না তাড়াতাড়ি বড় হবে। এই জায়গাটা গিয়ে আবার একটা তারা বড় না বাজিত investment ভাই, করে। এই আরেকটা জিনিস আছে, এটা আমি একটু বলি, যে অনেক সময় আছে না যে টাকাগুলো সব ইনভেস্ট করে ফেলছে, এখন তো কিছু টাকা তুলতে হবে, সে তো শেডে প্রোডাকশনে তাদের টাকা নেই। তখন আবার কি করে, যে তারা এমন এমন হয়তো তারা টাকা ছোট ছোট গরু কিনে ফেলে। ছোট ছোট গরু কিনে দেখা গেলো যে তারা 30টা গরু কিনে বছর শেষে যায় 5, 30, 1.5 লাখ টাকা লাভ হয়। তখন 40 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে লাভ হইলো বছর শেষে 1.5 লাখ। তখন তো আর ফ্যামিলি থেকে বলে তোমার আর খামার করার দরকার নাই। আবার অনেক সময় দেখা যায় যে কি, এই যে এই মাঝারি খামারিরা তাদের যে ইনভেস্টমেন্টটা থাকে, সেখান থেকে কিছু বড় বড় ভাইরাল হওয়ার জন্য কিছু বড় গরু কেনে, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, কিন্তু দেখা যাচ্ছে যে ওই গরুগুলো তারা আবার বিক্রি করতে পারেন না। ভাই আপনি কিছু কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাইতেছি যে এই যারা নাকি উম মাঝারি খামারি, তারা সবচেয়ে বড় ভুল করে, আপনি পয়েন্টটা তুলে আনছেন, আমি মনে ছিল না। তারা কি করে, দানাদার খাবার খাওয়ায়। আর সাথে আরেকটা জিনিস কাজ করে, গ্রামগঞ্জে এবং শহরের প্রত্যেকটা খামারের
আমি 90% বলবো খামারে মুরগির ব্রয়লার ফিড ব্যবহার করেন, যার জন্য মাংসের কোয়ালিটি ভালো হয় না, মাংসতে চর্বি প্রচুর হয়। একটা 500 কেজি বডি ওয়েটের গরু বাজিত ভাই, আমি এর চেয়ে ছোটটা বললাম না, এর চেয়ে ছোটটাও বলা যায়, 300 কেজি 350 কেজি বডি ওয়েটের একটা গরু, তার স্কিনের নিচে থাকে 1 ইঞ্চি চর্বি, চামড়ার নিচে। চামড়ার নিচে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি চর্বি থাকে। পেটের ভিতরে চর্বি থাকে প্রায় 30 কেজি। 30 কেজি। এটা কেন হয়? এটা একমাত্র কারণ হলো এই গরুটাকে ব্রয়লার ফিড খাওয়ানো হয়েছে, সরাসরি ব্রয়লার ফিড। আবার আরেকটা ভাবে এখন নতুন করে শুরু হয়েছে, সেটা হলো ব্রয়লার ফিডটা যেই জিনিস দিয়ে, যেই উপকরণ দিয়ে তৈরি করা হয়, এই উপকরণগুলি বাজার থেকে কিনে আইনা দানাদার খাবারের সাথে মিশাইয়া গরুকে খাওয়ানো হইতেছে। তাহলে আপনি প্রকান্তরে আপনি কিন্তু ব্রয়লার ফিডই খাওয়াইতেছেন। এখন অনেক খামারই কিন্তু যাইনেই খাওয়ায় যে এইটা এরকম একটু বেশি লাভ হবে। লাভ হবে। আবার অনেকে কিন্তু না যাই না খাওয়ায়। না যাই না খাওয়ায় কিভাবে? কিছু লোক আছে ইউটিউবিং এর মাধ্যমে মার্কেটিং করে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে যে ইন্ডিয়ান মেডিসিন। আপনার একটা প্রতিবেদন দেখছি, এক ভাই বলছে, ওনার কথাটা 100% সত্য। আমি মিরপুরের হুমায়ুন ভাইয়ের কথা বলছি। মিরপুরের হুমায়ুন ভাইয়ের কথা বলছি, যে কিছু ইউটিউবাররা আছে এটা মার্কেটিং করে, এটা হলো গিয়া ইন্ডিয়ান মেডিসিন। আবার আরেকটা গ্রুপ বলে এটা হলো গরুর সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট হিসাবে এটা খাওয়াবেন গরুকে, গরু বেশ মোটা তাজা হবে। আরে ভাই, গরুর আবার সাপ্লিমেন্ট কি? গরু খাবে হলো দানাদার খাবার, কুড়া ভুসি, গমের ভুসি, ডালের ভুসি, এটা খাইতে পারে। গরুর সাপ্লিমেন্ট কি? ওই সাপ্লিমেন্টটাই হলো যে 14টা বা 15টা আইটেম বলা হয়, এই 15টা আইটেম হলো কমপ্লিট ব্রয়লার ফিটের আইটেম। এবং বাজারে যত মুরগির ফিট বিক্রি হয় বস্তাটার এক পাশে কিন্তু কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত উপকরণগুলি লেখা থাকে। আপনি যে সাপ্লিমেন্ট হিসাবে, গরুর সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে যে যারা মার্কেটিং করতেছে, যারা আপনাকে দিচ্ছে, দেখবেন এই প্রত্যেকটা জিনিস এই ব্রয়লার ফিটে ব্যবহার করা হইতেছে। তাহলে আপনি ব্রয়লার ফিট আপনি খাওয়াইতেছেন। আচ্ছা, আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য আরেকটু ব্যাখ্যা আমি দেই। মানুষের অসুখ হলে মানুষ মেডিসিন কিনতে যায় কোথায়? ফার্মেসিতে। সেখানে শুধু মানুষের ওষুধ পাওয়া যায়। গরুর অসুখ হলে গরুর ওষুধের জন্য আলাদা কিন্তু ওষুধের দোকান আছে। ভেটেরিনারি দোকান আছে, ভেটেরিনারি দোকানে পাবেন। মানুষের ওষুধ কিন্তু আপনি ভেটেরিনারি দোকানে পাবেন না। আবার মানুষের দোকানে কিন্তু গরুর ওষুধ পাওয়া যাবে না। যেটা যেই কাজের জন্য সেটা সেই জায়গায় বিক্রি হয়। আপনি গরুর খাবারের যত জায়গায়, বাংলাদেশের যে কোনো গ্রামে, শহরে, জেলায় দোকান আছে, ওই যে সাপ্লিমেন্ট হিসেবে, গরুর সাপ্লিমেন্ট হিসেবে যে 12টা 13টা 14টা আইটেম বলা হইতেছে, কোনো গরুর খাদ্যের দোকানে ওই জিনিসটা পাবেন না। তাহলে ওটা গরুর খাদ্য না। ওটা পাবেন কোথায় আমি আপনাকে বলে দিই। মানুষের ওষুধ না, মানুষের ওষুধ না। ওই যে গরুর সাপ্লিমেন্ট বলতেছে, সেই সাপ্লিমেন্টটা আপনি পাবেন যেখানে মুরগির খাবার বিক্রি হয়। মুরগির খাবার বিক্রি হওয়ার জন্য আলাদা দোকান। কিন্তু আপনি মুরগির খাবারের দোকানে যাবেন, আপনার জেলা শহরের মুরগির খাবারের দোকানে যান, গিয়ে ওই কাগজটা নিয়ে যান, দেখবেন যে সব আপনি ওইখানে পাইতেছেন। তাহলে মুরগির খাবারের জিনিস মুরগির খাবারের দোকানে বিক্রি হয়। এখন যারা গরু পালে তারা এই তথ্যটা জানে না। না জানার কারণে তারা ওই যে ইউটিউবিং যারা করে তাদের কাছে সাথে নির্ভর হয়। ভাই, এই জিনিস কোথায় পাওয়া যায়? গরুর দোকানে তো গরুর খাবার যেখানে বিক্রি করে খুঁজে আসলাম, পাইলাম না। ভাই, আমার কাছে আছে, আমার কাছ থেকে নেন। তারা ওই জিনিসটা ব্যবসা করার জন্য মানুষকে ভুল ইনফরমেশন দেয়। তো আপনারা এই গরুর যেই সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হইতেছে আইটেম, এই আইটেম থেকে দূরে থাকেন। এই আইটেম দিয়ে গরু করবেন, আপনি আপনার গ্রামের হাটে গরু নিবেন, গরুর দাম পাবেন না। গরুর দাম না পাওয়ার এটাও একটা কারণ যে ব্যাপারী, তার অভিজ্ঞতা আপনার চাইতে অনেক বেশি, সে গরুটা দেখলে বুঝে এটাকে ব্রয়লার ফিড খাওয়ানো হয়েছে, সে আপনার কাছে দামটা বলবেই সেইভাবে। আর যেহেতু আপনার কাছে স্কেল নাই, ব্রয়লার ফিটের মুরগির আরেকটা গুণাগুণ আছে, সেটা হলো দেখতে খুব সুন্দর দেখা যাবে, কিন্তু বডি ওয়েট কম হবে। কারণ আপনার কাছে স্কেল নাই, আপনি বুঝতেছেন না গরুটার ওজন কত। দেখতেছেন যে বেশ বড়, আসলে তো এটা ওজন না, এটা তো ফাঁপা। এটার ভিতরে হলো চর্বি আর পানি। আর এই চর্বি আর পানি বৃদ্ধি পাইছে, সাথে যে মাংসটা আছে, মাংসের গুণাগুণ, মাংসের স্বাদটাকে সে নষ্ট করে দিছে। তো আপনারা এই দুটা জিনিস থেকে দূরে থাকবেন। আপনার গরু বিক্রি হয় নাই, ভালো কথা,
পরের বছর বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি এই জিনিস খাওয়াইয়া গরু পালবেন, গরু নিয়ে আপনাকে টেনশন করতে হবে। ভাই ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটা ইনফরমেশন দিই যে বাংলাদেশে ধরেন 3 লাখ থেকে 4 লাখ, প্রায় 4 লাখের কাছাকাছি গরুর খামার আছে। তো এই 4 লাখের কাছাকাছি গরুর খামারের ভিতরে ধরেন ক্ষুদ্র খামারি যেটা 1 থেকে 9টা গরু যারা লালন পালন করে, এর সংখ্যা হলো বেশি। তারপরে অবস্থান হচ্ছে হলো মাঝারি খামারি, এইটার সংখ্যা বিশেষ করে ফ্যাটেনিং ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র খামারি থেকে এটাই বেশি। হ্যাঁ, যারা কমার্শিয়ালি গরু লালন পালন করেন, মাঝারি খামারির সংখ্যাই বাংলাদেশে বেশি। আর বড় খামারি ধরেন লাখ হবে না, কয়েক হাজার, 8-10 হাজার খামারি আছে বড় খামারি। আমরা কিন্তু সামনে বড় খামারিদের নিয়ে, যে বছর বড় খামারিরা কেন লোকসানে করলো বা কি কি কারণে বড় খামারিরা লোকসানে করে, সে বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। ইনশাআল্লাহ। তাই যারা মেজরিটি পার্সেন্ট আছেন যে মাঝারি খামারি, আপনারা অবশ্যই সতর্ক হন এবং আমাদের এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর ইনফরমেশন আছে। এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করুন এবং আপনার উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরে যান, আপনার আশেপাশে যে অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে কথা বলুন। কথা বলে যেটা যেটা করে শতকরা বা 10 জনের ভিতরে 9 জন ভালো করে, আপনারা সেইটা করেন। 10 জনের ভিতরে 1 জন ভালো করে এমন কাজটি করতে যাবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।